আপনি কি কখনো শুনেছেন ভালোবাসা জোর করে পাওয়ার জন্য কেউ মৃতদেহের সাথেও চুক্তি করেছে? আজকের গল্পটা শুধু একটা ভৌতিক গল্প নয়, এটা এক ভয়ঙ্কর সতর্কবার্তা। যখন লোভ, কামনা আর কালো জাদু একসাথে মিশে যায়, তখন কি ভয়াবহ পরিণতি হতে পারে সেটাই দেখাবে আজকের ভিডিও। এক যুবক যে ভালোবাসা পেতে মরিয়া, এক অভিশপ্ত রিচুয়াল যা মানুষ আর অশরীরের সীমা ভেঙে দেয়, আর এক আত্মা যে শুধু ভয়ঙ্কর নয়, সে আপনার সাথেও থাকতে চায়। ভালোবাসা, প্রতিশোধ আর অশুভ শক্তির এক রোমহর্ষক গল্প যা শেষ পর্যন্ত আপনাকে শিউরে তুলবে। তাই সাহস থাকলে লাইট বন্ধ করে কানে হেডফোন দিয়ে শুনতে থাকুন আজকের গল্প। এই মুভির ঘটনা 1942 সালে পশ্চিম জাভার চিয়ানজুর এলাকায়। সেখানে ইবু সুসান নামে এক বিধবার একটি চা কারখানা ছিল। ওই কারখানায় ছিল এলাকায় সবচেয়ে সফল প্রতিষ্ঠান। একবার ফসল তুললেই প্রায় 13 টন চা পাওয়া যেত। এমনকি ইবু সুসান তার চা বাগান আরও কয়েক ডজন হেক্টর বাড়ানোর পরিকল্পনাও করছিলেন। পাশেই আদম নামের এক কর্মচারী কাজ করছিল, কিন্তু সে বারবার ইবু সুসানের দিকে তাকাচ্ছিল, কারণ অনেকদিন ধরেই সে এই সুন্দর ধনী বিধবার প্রেমে পড়েছে। এতে ইবু সুসান অস্বস্তি বোধ করে তাকে বকাঝকা করেন। শুধু তাই নয়, অন্য কর্মচারীদের সামনে অপমান করে সেদিনই তাকে চাকরি থেকে বের করে দেন। সেই রাতে কারখানা থেকে বাড়ি ফেরার সময় ইবু সুসান দেখে আদম তার দিকে তাকিয়ে মোটরসাইকেলে বসে আছে। দুপুরের ঘটনার জন্য আদম খুব কষ্ট পেয়েছিল, কিন্তু তবুও সে তাকে ভালোবাসত। তাই সে ভাবতে থাকে কিভাবে ইবু সুসানকে নিজের প্রেমে ফেলবে। শেষে আদম সিদ্ধান্ত নেয় এক পুরনো ভয়ঙ্কর রিচুয়াল পালন করবে, যা সে তার বাবা কি সূর্যর কাছে থেকে শিখেছিল। তিনি একসময় তান্ত্রিক ছিলেন, এখন মারা গেছেন। অর্থাৎ এখন সে পড়তে যাচ্ছে সেই কালো জাদু, যেন ইবু সুসান তার প্রেমে পড়ে। এই রিচুয়াল পালন করতে হলে তাকে এমন একজন মানুষের কবর খুঁড়তে হবে যে বিশেষ শুক্রবার রাতে, অর্থাৎ ক্লিওনের দিনে মারা গেছে। বিশ্বাস করা হয় ওই দিনে মারা যাওয়া মানুষের মৃতদেহ জাদুবিদ্যার কাজে ব্যবহার করা যায়। এরপরে আদম বনের মধ্যে সেই কবর খুঁজে পায়, কিন্তু কবর খোঁড়ার নিয়ম অদ্ভুত। কোদাল দিয়ে নয়, চামচ দিয়ে, তাও হাতে নয়, মুখ দিয়ে। সে দিনের পর দিন দাঁতে চামচ কামড়ে কবর খুঁড়তে থাকে। শেষে সে মৃতদেহ খুঁজে পায় এবং নিয়ম অনুযায়ী সেই লাশের দড়ি দাগ দিয়ে খুলে ফেলে। কিন্তু দড়ি পাওয়ার পরে সে ভয় পেয়ে যায়, কারণ যে লাশের কবর সে খুঁড়েছিল সেটি এখন জীবিত হয়ে উঠেছে। এরপর দৃশ্য বদলে যায় ইবু সুসানের বাড়িতে। তিনি থাকেন তার মেয়ে আমান্ডা এবং কাজের লোক বরিনের সঙ্গে। সেই সময় বরিন উঠোনে কাপড় শুকাচ্ছিল। এই সময় আমান্ডা তাকে ডাকতে থাকে। সে একটা বাদামি মলাটের বই খুঁজছিল। তাদের অজান্তে আদম বাড়ির উঠোনে ঢুকে পড়ে এবং শুকোতে দেয়া ইবু সুসানের অন্তর্বাস চুরি করে নেয়। এদিকে আমান্ডা লক্ষ্য করে তার মা একা বসে চিন্তা করছে। ইবু সুসান কয়েকদিন আগে আদমকে যেভাবে অপমান করেছিলেন তা নিয়ে চিন্তিত ছিলেন। তিনি ভয় পাচ্ছিলেন এতে হয়তো সমস্যা হতে পারে, কিন্তু মেয়েকে শান্ত করতে সুসান বলেন তিনি শুধু কারখানার সমস্যার কারণে চিন্তিত। সেই রাতে আদম শুরু করে তার ভয়ঙ্কর রিচুয়াল। আদম তার বাবার শেখানো বিদ্যার সাহায্যে রিচুয়ালটি পালন করতে শুরু করে। সে বিভিন্ন মন্ত্র পাঠ করতে থাকে। তারপর লাশের দড়িটি নিজের তর্জনী আঙুলে পেঁচিয়ে নেয়। জাদুর প্রভাব ধীরে ধীরে ইবু সুসানের বাড়িতে পৌঁছাতে শুরু করে, আর সেই সময় আমান্ডা সেটা অনুভব করতে পারে। সে মায়ের ঘরের দরজা খুলে দেখে তার মা গভীর ঘুমে অচেতন। হঠাৎ কোনো কারণ ছাড়াই আমান্ডার শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে যায়। এরপর সে দৌড়ে নিজের ঘরে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা ভাজা মিটবল বিক্রেতাকে দেখি। তার ঠেলাগাড়িতে সমস্যা হওয়ার জন্য সে থেমে যায়। কিছুক্ষণ পর সে দুর্গন্ধ পায়। হঠাৎ তাকে আত্মাকে দেখে সে ভয়ে অস্থির হয়ে ঠেলাগাড়ি রেখে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু ওই আত্মাটি আসলে বাস্তব ছিল না। গ্রামের দুই দুষ্ট প্রহরী রোজালি আর আর্কিড তাকে ভয় দেখাচ্ছিল। বিক্রেতা পালিয়ে যাওয়ায় তারা তার খাবার নিয়ে নেয়। এদিকে আদম এখনও তার রিচুয়াল চালিয়ে যাচ্ছে। সে আত্মাকে নিজের বাড়িতে আসতে ডাকে। বারবার চিৎকার করে আত্মাটিকে ডাকতে থাকে সে। এরপর দেখে আত্মা তার বাড়িতে ভেসে আছে।
কিন্তু এই আত্মাকে নিয়ন্ত্রণ করা যায়, কারণ আদমের হাতে সেই কবরের দড়ি ছিল। অন্যদিকে সুসান দেখে আমান্ডা একা বসে আছে ড্রয়িং রুমে। সে কাছে যেতেই হঠাৎ সুসানের মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। সে দৌড়ে অন্য ঘরে পালায় এবং দেখে আদম সেখানে আছে। এরপরে আদম কাঁধে একটি ছুরি ঢুকিয়ে দেয়, কিন্তু এই সবই ছিল তার দুঃস্বপ্ন। ঘুম ভাঙার পরই ইবু সুসানকে ভর করে আত্মা, তার চোখ সাদা হয়ে যায়। সে ঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমে আত্মার মুখোমুখি হয়। তারপর সে গাড়ি চালিয়ে আদমের বাড়িতে যায়। সেখানে পৌঁছে অতীতের আচরণের জন্য আদমের কাছে ক্ষমা চায় এবং নিজের ভুল স্বীকার করে। আদম তাকে ঠান্ডা আবহাওয়ার অজুহাতে ঘরে ঢুকতে বলে। সে সুসানকে নিজের ঘরে বসায় এবং তার জন্য মিষ্টি চা বানাতে যায়। কিন্তু ঘরে ফিরে আদম দেখে তার মতো দেখতে কেউ একজন ইবু সুসানের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে। আসলে সেটা ছিল ওই আত্মা বা পচং, যে আদমের রূপ নিয়েছিল। তখন আদমের মনে পড়ে তার বাবার বইয়ের কথা। সেখানে লেখা ছিল, যদি এই কালো জাদু সফল হয় তাহলে সেই নারীকে ভোগ করার অধিকার সেই আত্মারও আছে। অর্থাৎ আদমকে পচনের সঙ্গে ইবু সুসানকে ভাগ করে নিতে হবে। পরের দিন আমান্ডা রেগে যায়, কারণ তার মা আদমকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। তার মতে আদম সাধারণ একজন ছেলে, যার কোনো বংশ, গুণ বা মর্যাদা নেই। কিন্তু সুসান জেদ ধরে, যাই হোক সে আদমকেই বিয়ে করবে। জাদুর প্রভাব পুরোপুরি কাজ করছে, এমনকি মেয়ের বাড়ি ছাড়ার হুমকিও তাকে থামাতে পারে না। অবশেষে বিয়ে হয়ে যায়। প্রথম রাতের সময় বাইরে থেকে নজর রাখছিল সেই আত্মা। আদম ও সুসান যখন একসঙ্গে হতে যাচ্ছিল, আত্মা এসে বাধা দেয়। আদম জানে তাকে ভাগ করে নিতে হবে, তাই সে অজুহাত দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। সুসানকে বলে তার জন্য সারপ্রাইজ আছে। আদম বের হতে আত্মা ঘরে ঢোকে এবং আদমের রূপ নেয়। এই সময় এই সব কিছু আদম বাইরে থেকে দেখে। তার স্ত্রী সুসান আত্মার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে। পরের দিন আদম কাজে যাওয়ার অনুমতি চায়। সুসান এখন তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। সে চায় আদম যেন বেশি সময় বাইরে না থাকে, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, যেন তারা একসঙ্গে থাকতে পারে। রাস্তায় যেতে যেতে আদমের দৃষ্টি পড়ে এক সুন্দর হিজাব পরা মেয়ের ওপর। তার নাম আনিসা। কাছে গিয়ে দেখে সে তার পুরনো স্কুলের বন্ধু। একসময় আদম তাকে ভালোবাসত, কিন্তু আনিসা বারবার তাকে ফিরিয়ে দিয়েছিল, কারণ তার ঈমান খুব দৃঢ় ছিল। এমনকি এখন সে একটি ইসলামিক বোর্ডিং মাদ্রাসায় পড়াশোনা করে, কিন্তু বর্তমানে সেমিস্টারের ছুটি, তাই সে আবার গ্রামে ফিরে এসেছে তার বাবা ও ছোট বোনের সঙ্গে দেখা করতে। সেই সময় আদম আনিসার কাছে যাওয়ার চেষ্টা করে এবং তাকে নিজের গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু আনিসা তা প্রত্যাখ্যান করে। সে ভাড়া চালিত মোটরসাইকেলে যেতে চায়। রাতে আদম একা একা হাসছিল আনিসার কথা মনে করে। হঠাৎ সে চমকে ওঠে, কারণ সুসানের চিৎকার শোনা যায়। হঠাৎ করে সুসানের সারা শরীর ভীষণ চুলকাতে শুরু করে। সম্ভবত আত্মার সঙ্গে শারীরিক সম্পর্কের ফলেই এমন হয়েছে। অন্যদিকে গ্রামের প্রহরী হানসিপ কাঠ খেলছিল। হঠাৎ সে প্রচণ্ড দুর্গন্ধ পায়, কেননা তাদের অজান্তেই পেছনে একটি আত্মা দাঁড়িয়েছিল। পরের দিন হানসিপ আর্কিড গ্রামবাসীদের জানায়, গ্রামে এক আত্মা ঘুরে বেড়াচ্ছে। সে সবাইকে সতর্ক করে রাতে কেউ যেন বাইরে না যায় এবং মাগরিবের সময়ই যেন দরজা ভালো করে বন্ধ করে রাখে। শুরুতে কেউ বিশ্বাস করেনি, কিন্তু গ্রাম প্রধান এসে বিষয়টি নিশ্চিত করলে সবাই বিশ্বাস করে নেয় সত্যি আত্মা ঘুরে বেড়াচ্ছে। সেই রাতে সবাই ভয়ের দরজা শক্ত করে বন্ধ করে দেয়। এদিকে আনিসা ও তার বোন তিয়ারা মসজিদ থেকে ফিরছিল। তারা আত্মা বা শয়তানকে ভয় পায় না। আনিসা বোনকে উপদেশ দেয়, শুধু আল্লাহকেই ভয় করতে হবে। পরের দিন বাজার থেকে ফিরে তারা দেখে আদম তাদের জন্য অপেক্ষা করছে। সে এখানে এসেছে আনিসার সঙ্গে দেখা করতে, এমনকি তাকে একটি উপহারও দেয়। আদম ঘরে ঢুকতে চায়, কিন্তু আনিসা বলে তার বাবা বাড়িতে নেই, আর তাই এখন ভেতরে ঢুকলে লোকজন খারাপ ধারণা করতে পারে, বদনামও হতে পারে। অবশেষে আদম বিদায় নেয়। ফিরে যাওয়ার সময় সে আনিসার বাবা ওস্তাদ বাহাজির সঙ্গে দেখা করে। ওস্তাদ পরে আনিসাকে সতর্ক করেন আদমের কাছাকাছি যেন না যায়, কারণ সে সম্প্রতি এই গ্রামে চা কারখানার মালিককে বিয়ে করেছে। সেই রাতে আদম আবার সেই রিচুয়াল করে। এবার তার লক্ষ্য হলো সুন্দরী আনিসা, কারণ এখন সে তার অসুস্থ স্ত্রী সুসানের প্রতি আর আগ্রহ নেই।
সেই বিশেষ রিচুয়ালের প্রভাব আনিসার বাড়িতে পৌঁছায়। এবার সেই অদ্ভুত অনুভূতি টের পায় তিয়ারা। কিন্তু আনিসার ওপরে জাদু কাজ করে না, কারণ সে নামাজ পড়ছিল, এমনকি কোরআন তেলাওয়াতও করছিল। উল্টো জাদু ফিরে গিয়ে আদমকে আক্রমণ করে। আত্মা একসময় আনিসার বাড়ির দরজা ধাক্কা দেয়, কিন্তু দরজা খুলতেই আর কিছুই দেখা যায় না। এর কিছুক্ষণ পর ওস্তাদ বাহারি মসজিদ থেকে ফিরছিলেন। তিনি বাড়ির কাছে দেখতে পান একটি ভাসমান আগুন। ভয়ে সে দৌড়ে বাড়িতে যান। তিনি দেখেন আনিসা নিরাপদে আছে, কিন্তু তিয়ারা ঘরে নেই। পরে দেখা যায় তিয়ারা আলমারির ভেতরে লুকিয়ে আছে। আত্মা দেখে সে ভয়ে কাঁদছে। ওস্তাদ তাকে দোয়া পাঠ করতে বলেন এবং আল্লাহকে স্মরণ করতে বলেন। কিছুক্ষণের মধ্যেই তিয়ারা স্বাভাবিক হয়ে যায়। এরপর তিনি মেয়েদের বলেন বেশি বেশি ইবাদত ও দোয়া করতে, কারণ তিনি অনুভব করেছেন কেউ তাদের পরিবারের ওপর জুলুম করছে। পরের দিন ইবু সুসানের অবস্থা আরও খারাপ হয়। এখন সে শুধু বিছানায় পড়ে থাকে। আদম তাকে সব সম্পত্তি নিজের নামে লিখে দিতে বলে, কিন্তু সুসান রাজি হয় না। তখন আদম হুমকি দেয় সে আর তার দেখাশোনা করবে না। এদিকে তার সন্তান ও গৃহকর্মীও বাড়ি ছেড়ে চলে গেছে। তাকে সাহায্য করার কেউ নেই। আদম জোর করে সই করাতে চায়। তারপর আদম তার লোককে বলে একটি কালো বিশেষ মুরগি কিনে আনতে। এই মুরগিগুলো সহজে পাওয়া যেত না, তাই এর জন্য অনেকগুলো টাকা দেয়, কেননা সেই জাদু করার জন্য এই বিশেষ মুরগি প্রয়োজন। এরপর আদম ওস্তাদ বাহারির সঙ্গে দেখা করে। ওস্তাদ জিজ্ঞেস করেন সে এই মুরগি কেন কিনছে। আদম বলে পালার জন্য। আসলে ওস্তাদ তো তদন্তে নেমেছে, কেই আত্মার আতঙ্কের পেছনে দায়ী। ওস্তাদ আদমকে সাবধান করেন এই গ্রামের ভেতরে এমন মুরগি পালার সময় যেন সতর্ক থাকে, না হলে গ্রামের লোকেরা তাকে আত্মার আতঙ্কের কারণ বলে সন্দেহ করতে পারে। সেই রাতে তিয়ারা বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিল। সে অপেক্ষা করছিল বাবার ফেরার জন্য। আনিসা তাকে ভেতরে অপেক্ষা করতে বলে, কারণ বাইরে অনেক মশা। এদিকে ওস্তাদ বাড়ির দিকে রওনা হয়েছিলেন। মাঝপথে তিনি দেখেন একজন লোক মোটরসাইকেল নিয়ে সমস্যায় পড়েছে। তিনি সাহায্য করতে যান, কিন্তু হঠাৎ পেছন থেকে এক রহস্যময় ব্যক্তি তার পেটে ছুরি মারে। আসলে তারা দুজনে আদমের লোক। ওস্তাদ বাহারিকে হত্যা করার জন্য পাঠানো হয়েছিল। সেই রাতে ওস্তাদ মারা যান। গ্রামের শোকের চিহ্ন হিসেবে হলুদ পতাকা তোলা হয়, আর প্রহরীরা জানাজার ব্যবস্থা করে। আদমও পরিষ্কার পোশাক আর পরিপাটি চুল নিয়ে এসে শোক প্রকাশ করে। পরের দিন আদম আনিসার বাড়িতে আসে তাকে বিয়ের প্রস্তাব দিতে। সে বিশাল পরিমাণ মোহরানা দিতে চায়, যা দিয়ে 7 দিন 7 রাতে বিয়ের অনুষ্ঠান করা যাবে। কিন্তু আনিসা তা প্রত্যাখ্যান করে, কেননা আদমের ইতিমধ্যে স্ত্রী আছে। সে রাগ করে আদমকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর আনিসা কাঁদতে থাকা তিয়ারাকে শান্ত করার চেষ্টা করে, কারণ সে এখনও বাবার মৃত্যু মেনে নিতে পারেনি। সেই রাতে আদম আবার সেই রিচুয়াল করছিল। আত্মা এবার আনিসার বাড়িতে পৌঁছে যায়। আনিসা ঘুমিয়ে থাকতেই আত্মা তার শরীরের ওপরে ভাসতে থাকে। অনেক বেশি অস্বস্তি হওয়ার কারণে তার ঘুম ভেঙে যায়। এরপর সে রাতের শেষ তৃতীয়াংশে তাহাজ্জুদ নামাজ পড়ে। নামাজ শেষ করার পরও আত্মা তাকে বিরক্ত করতে থাকে। আত্মাকে দেখা যায় জানালার কাচের ওপারে। এমনকি সে জিকির পড়ার সময়ও আত্মা তার মুখের সামনে এসে দাঁড়ায়। কিন্তু আনিসা আরও জোরে জিকির পড়তে থাকে। এদিকে আত্মার আতঙ্কে এবার তিয়ারার ঘরে ছড়িয়ে পড়ে। তিয়ারা গভীর ঘুমেছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাকে যেন সেটি ভর করে। অন্যদিকে আনিসা জিকির শেষে কোরআন তেলাওয়াত শুরু করে। হঠাৎ একটা শব্দ হয়। বাতাসের কারণে জানালা একা খুলে যায়। জানালা বন্ধ করতে গিয়ে সে দেখে জানালার বাইরে দাঁড়িয়ে আছে সে আত্মা। এরপর আনিসা আবার কোরআন পড়তে বসতেই তিয়ারার চিৎকার শোনা যায়। সে দেখে তিয়ারা অদ্ভুতভাবে ঘরের ছাদে ভাসছে। হঠাৎ তিয়ারা বিছানায় ছিটকে পড়ে। আনিসা কোরআনের আয়াত পড়ে তাকে স্বাভাবিক করার চেষ্টা করে, আর তিয়ারা সুস্থ হয়। কিন্তু কিছুক্ষণ পর সে আবার অস্বাভাবিক হয়ে আনিসার উপর হামলা করে। সে তার গলা চেপে ধরে। কষ্টে আনিসা তার মাথায় আঘাত করে নিজেকে ছাড়ায়। এরপর তিয়ারা দৌড়ে ড্রয়িং রুমে যায়। আনিসা তার পেছনে গেলে দেখে সে আবার ছাদের দিকে ভেসে উঠছে। হঠাৎ সে ঝাঁপিয়ে পড়ে আনিসার হাতে কামড় দেয়। এদিকে দূর থেকে আদম জাদু করে তিয়ারাকে নিয়ন্ত্রণ করছিল, তাকে দিয়ে আনিসাকে আক্রমণ করাচ্ছিল। ঠিক তখনই আনিসা প্রার্থনা করতে শুরু করে,
এর ফলে জাদু উল্টো আদমের উপর ফিরে যায়। তার বাড়িতে আগুন লাগে। এরই মধ্যে আনিসা দেখে টিয়ারা কোথাও নেই, আর তাই সে বাইরে দৌড়ে গিয়ে তাকে খুঁজতে থাকে এবং সেখানে গ্রামের প্রহরীদের পায়। গ্রামবাসীরাও তাকে সাহায্য করে। তারা সবাই মিলে খুঁজতে খুঁজতে বনের ভেতরে এক কবরস্থানে পৌঁছায়। সেখানে কান্নার শব্দ শোনা যায়, আর দেখা যায় টিয়ারা সেই কবরের ভেতরেই আছে। গ্রামবাসীরা দ্রুত তাকে কবর থেকে বের করে আনে। এরপর সবাই বুঝতে পারে এই কবর কেউ খুঁড়েছে, আর জাদুর জন্য লাশটি ব্যবহার করা হয়েছে। এর মধ্যে আদম সেখানে এসে হাজির হয়। তার অবস্থা এলোমেলো, কারণ তার বাড়ি আগুনে পুড়ে গেছে। সে সঙ্গে সঙ্গে টিয়ারাকে ধরে ফেলে এবং তাদের দিকে ছুরিতাপ করে। আদম শুধু আনিসাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আনিসা বারবার তাকে প্রত্যাখ্যান করেছে। তাই সে টিয়ারাকে হত্যা করতে চায়। আনিসা কাঁদতে কাঁদতে অনুরোধ করে টিয়ারাকে ছেড়ে দিতে। সে নিজে আদমের স্ত্রী হতে রাজি। শেষে আদম টিয়ারাকে ছেড়ে দেয় এবং আনিসাকে নিয়ে চলে যায়। পথে যেতে যেতে তাদের মধ্যে তর্ক শুরু হয়। শেষে আনিসা জানতে পারে তার বাবাকে আদমই হত্যা করেছে। এই কথা শুনে আনিসা ভীষণ রেগে যায়। একসময় সুযোগ পেয়ে সে পালিয়ে যায়। আদম খুব রেগে গিয়ে তাকে খুঁজতে শুরু করে। সে নিশ্চিত আনিসা বেশি দূরে যায়নি, এখনও এই বনের আশেপাশে আছে। কিন্তু হঠাৎ এক কালো ছায়া মধ্যে তাকে ধাক্কা দিয়ে পাহাড়ের নিচে ফেলে দেয়। সে নিচে পড়ে তীক্ষ্ণ বাঁশের খুঁটিতে বিদ্ধ হয়ে মারা যায়। এদিকে আনিসা গ্রামবাসীদের সঙ্গে ফিরে আসে। তারা সবাই আদমের মৃতদেহ দেখে খুব মর্মাহত হয়। গল্পের একদম শেষে দেখা যায় প্রহরী আর্কের ছুটিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কারণ সে অনেকদিন ধরে প্রহরীর কাজ করতে করতে ক্লান্ত। হঠাৎ ওপর থেকে একটা কাপড় পড়ে। আসলে সেটা ছিল ওই ভয়ঙ্কর আত্মার দড়ি। আর্কিব ভাবে এটা উড়ে আসা কাপড়, তাই তুলে নেয়। আর হঠাৎ করে সে